সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। আজ আমরা আপনাদের বিশেষ কোনো গল্প শোনাবো না। আজ আমাদের নিবেদন বাংলা ভাষা সাহিত্যের তথা ভারতীয় উপমহাদেশের নবজাগরণের যুগপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহাজীবন। আজ ২৬শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী। বাংলা বর্ণমালা রচয়িতা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্রের প্রবল ব্যক্তিত্বের মধ্যেই অন্তর্নিহিত ছিল তার রসবোধ। আজ আমরা তার রসিক চরিত্রের কিছু মজাদার কাহিনী আপনাদের সামনে উপস্থাপনা করব। ভাষ্য পাঠে আমি তুনির, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, প্রচ্ছদ পরিকল্পনা গল্প কল্প রহস্য। শুরু করা যাক তার জন্ম বৃত্তান্ত দিয়ে। তাঁর ঠাকুর দাদা রামজয় তর্কভূষণও ছিলেন বেশ রসিক মানুষ। বিদ্যাসাগরের জন্মের সময় তার বাবা বাড়িতে ছিলেন না, তিনি পাশের গ্রামের হাটে গিয়েছিলেন। ছেলেকে এই সুসংবাদ জানাতে উৎফুল্ল রামজয় তর্কভূষণ ছুটলেন হাটের দিকে। পথিমধ্যে ছেলের সঙ্গে সাক্ষাৎ পেয়ে বললেন, আমাদের একটি এঁড়ে বাছুর হয়েছে। সে সময় বাড়িতে একটি গরু ছিল, তারও দু একদিনের মধ্যেই প্রসবের সম্ভাবনা থাকায় বিদ্যাসাগরের বাবা সে কথা বিশ্বাস করে বাড়িতে ঢুকেই গোয়াল ঘরের দিকে চললেন। তখন বিদ্যাসাগরের দাদু ছেলেকে থামিয়ে রহস্যের হাসি দিয়ে বললেন, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে এসো, আমি তোমাকে এঁড়ে বাছুর দেখিয়ে দিচ্ছি। এই বলে সুতিকা গৃহে নিয়ে গিয়ে সদ্য জন্ম নেওয়া ঈশ্বরচন্দ্রকে দেখিয়ে দিলেন। পরবর্তীতে বিদ্যাসাগর তার দাদুর সেই রসিকতা স্মরণ করে বলেছিলেন, জন্ম সময়ে পিতামহাদেব পরিহাস করিয়া আমাকে এঁড়ে বাছুর বলিয়াছিলেন। তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন, তাহার পরিহাস বাক্য বিফল হইবার নহে। আমি যে ক্রমেই এঁড়ে গরু অপেক্ষাও একগুঁয়ে হইয়া উঠিয়াছিলাম, তাহা বাল্যকাল হইতেই আমার আচরণে বিলক্ষণ আবির্ভূত হইত। ৯ বৎসর বয়সে বীরসিংহ গ্রাম থেকে ঈশ্বরচন্দ্র কলিকাতায় চলে আসেন। বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের ছাত্র। সেদিন ক্লাসে ছাত্ররা পড়ছিল। কাব্যশাস্ত্রের অধ্যাপক জয়গোপাল তর্কালঙ্কার মশাই ক্লাসে ঢুকেই ছাত্রদের বললেন, গোপালয়ে নমস্তুতে বাক্যটি দিয়ে চতুর্থ চরণ একটি শ্লোক রচনা করতে। বিদ্যাসাগর বাক্যটি শুনেই রসিকতা করে বললেন, এক গোপাল তো দেখছি আমাদের সামনেই রয়েছেন, আরেক গোপাল বহুকাল আগে বৃন্দাবনে লীলা করেছিলেন। তা পণ্ডিত মশাই, কোন গোপালের বর্ণনা করব? ছাত্রের এই বুদ্ধিদীপ্ত সঙ্গত প্রশ্ন শুনে অধ্যাপক জয়গোপাল ভীষণ খুশি হলেন। হেসে বললেন, বৎস, আপাতত তুমি বৃন্দাবনের গোপালেরই বর্ণনা করো। কালক্রমে পণ্ডিত ঈশ্বরচন্দ্র মশাই সংস্কৃত কলেজের অধ্যক্ষ হলেন। কলেজের ক্লাস নিয়মিত ঠিকঠাক হচ্ছে কিনা দেখবার জন্য তিনি মাঝে মধ্যেই কলেজ পরিদর্শনে বেরোতেন। তিনি ছাত্রদের শারীরিক শাস্তিদান একদমই পছন্দ করতেন না। তা একদিন দেখলেন এক অধ্যাপকের টেবিলের উপরে একটি বেত রাখা। তিনি অধ্যাপককে আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন, ক্লাসে বেত নিয়ে এসেছো কেন? অধ্যাপক বললেন, ম্যাপ দেখাবার সুবিধার জন্য ওটি নিয়ে এসেছি পণ্ডিত মশাই। বিদ্যাসাগর হেসে বললেন, বুঝেছি, রথ দেখা এবং কলা বেচা ওতে দুটোই হবে। ম্যাপ দেখানোও হবে, আবার প্রয়োজনে ছেলেদের পিঠেও দুহা বসানো যাবে। কি বলেন? ধর্মীয় গোঁড়ামি ও আচার সর্বস্ব ব্রাহ্মণ্য অনুশাসনের বিরুদ্ধে তিনি সব সময় সরব ছিলেন। একদিন এক ব্রাহ্মণ বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসেছেন। সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কেউই এই অপরিচিত ব্রাহ্মণকে প্রণাম করলেন না। এই ব্যবহারে
ব্রাহ্মণ খুব অপমানিত বোধ করলেন। অপমানের জ্বালা মেটাতে তিনি উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, এই অর্বাচীনদের মনে রাখা উচিত যে ব্রাহ্মণেরা বর্ণশ্রেষ্ঠ বেদজ্ঞ। এক সময় তারা দেশ ও ধর্মের কল্যাণ সাধন করেছেন। তারা সব সময় সকলের প্রণম্য। এ কথা শুনে বিদ্যাসাগর হেসে বললেন, পণ্ডিত মশাই, শ্রীকৃষ্ণ একদিন বরাহ রূপ ধারণ করেছিলেন বলেই কি ডোমপাড়ায় যত শুয়োর আছে তাদের সবাইকে প্রণাম করতে যাব? একবার শ্রীম দর্শনাদি ইত্যাদি নানা বিষয়ের আলোচনা করতে করতে ঈশ্বরচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বোঝাতে চেয়েছে বোঝাতে পারেনি। ঈশ্বর যদি সত্যিই থেকে থাকবেন তবে মানুষের এত দুর্দশা কেন? পাদ্রীদের প্রতিও তার বিশেষ কোনো শ্রদ্ধা ছিল না। এদেশি লোক যারা ধর্মান্তরিত হয়ে পাদ্রী হতেন তাদের সম্বন্ধে অনেক সময় তিনি প্রকাশ্যেই রূঢ় মন্তব্য করতেন। একবার তিনি শিবনাথ শাস্ত্রী ও তার সমবয়স্ক কয়েকজন ছেলের সঙ্গে এক বন্ধুর বারান্দায় বসে মুড়ি খেতে খেতে গল্প করছিলেন। এটা তার স্বভাব ছিল। অল্প বয়স্ক ছেলেদের পেলেই তিনি তাদের জড়ো করে নিয়ে এক জায়গায় বসে মজাদার গল্পের আসর জমাতেন। তা একদিন ছেলেদের সঙ্গে বসে গল্প করছেন, এমন সময় রাস্তা দিয়ে একজন বাঙালি পাদ্রী যাচ্ছিলেন। কালা পাদ্রী ধর্মপ্রচারের প্রেরণায় উৎসাহিত হয়ে ওঠেন। দলের মধ্যে বিদ্যাসাগর ছিলেন একমাত্র বৃদ্ধ। তাকে একরকম উপেক্ষা করেই কালাপাদ্রী হাত পা নেড়ে খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য বর্ণনা করতে শুরু করলেন। বিদ্যাসাগর তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি চান বলুন তো? পাদ্রী বললেন, আপনাদের স্যালভেশন চাই। বিদ্যাসাগর করজোড় করে বললেন, রক্ষে করুন, এরা নিতান্তই বালক, সারাটা জীবন এদের পড়ে রয়েছে, এখনই এদের স্যালভেশনের কথা শোনাবেন না। আমি বুড়ো হয়েছি, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমাকে বরং শোনান, তাতে কাজ হবে। ধর্ম সম্বন্ধে তার ধারণা পরিষ্কার করবার জন্য আর একটি কাহিনীর কথা এখানে বলা যায়, সেটাও বেশ মজাদার। কাহিনীটি শম্ভুচন্দ্রের বিদ্যাসাগর জীবনচরিত থেকে সংগৃহীত। বিদ্যাসাগরের অনুজ শম্ভুচন্দ্র লিখেছেন, এক দিবস দাদা সুখাসীন হইয়া কথাবার্তা কহিতেছেন। এমন সময় 2 জন ধর্মপ্রচারক ও একজন কৃত্যবিদ্য ভদ্রলোক আসিয়া উপবেশনপূর্বক জিজ্ঞাসা করিলেন, বিদ্যাসাগর মহাশয়, ধর্ম লইয়া বঙ্গদেশে বড় হুলুস্থুল পড়িয়াছে। যাহার যা ইচ্ছা সে তাহাই বলিতেছে। এ বিষয়ে কিছুই ঠিকানা নাই। আপনি ভিন্ন এ বিষয়ে মীমাংসা হইবার কোনো সম্ভাবনা নাই। এই কথায় দাদা বলিলেন, ধর্ম যে কি তাহা মানুষের বর্তমান অবস্থায় জ্ঞানের অতীত, এবং ইহা জানিবারও কোনো প্রয়োজন নাই। ইহা শুনিয়া তাহারা আরো পীড়াপিড়ি আরম্ভ করিলে তিনি আরো বলিলেন, আমি পরের জন্য বেদ খাইতে পারিব না। এই বলিয়া গল্প আরম্ভ করিলেন। গল্পটি এইরূপ। একদিন যমরাজ কাছারিতে বসে আছেন। এমন সময় প্রহরীরা এক ব্যক্তিকে তার সামনে ধরে আনলো। যমরাজ জিজ্ঞাসা করলেন, আপনি অমুকের উপাসনা না করে কি জন্য অন্যের উপাসনা করেছিলেন? উপাসক বললেন, হুজুর, আমার কোনো দোষ নেই, অমুক ধর্মপ্রচারক আমাকে যা উপদেশ দিয়েছেন আমি তাই করেছি। এই কথায় যমরাজ 5 খা বেদের আদেশ দিয়ে গাছতলায় বেঁধে রাখতে বললেন। তারপর আরো 3-4 জন উপাসককে তার সামনে আনা হলো এবং তিনি তাদের সবারই ওই 5 ঘা বেতের দণ্ডের আদেশ দিলেন। এরপর একজন ধর্মপ্রচারককে আনা হলো। তিনি বললেন, আমি বিদ্যাসাগর মহাশয়ের উপদেশ শুনে অমুকের উপাসনা করেছি এবং আমার অনুগামীদেরও তাই করতে বলেছি। যমরাজ তখন তার হিসেবের 5 ঘা এবং তার উপাসকদের প্রত্যেকের দরুন 5-5 ঘা করে বেত্রাঘাতের হুকুম দিলেন। তারপর আরো 2-3 জন ধর্মপ্রচারকের ডাক পড়ল, তাদেরও তাই দণ্ড হলো। অবশেষে ডাক পড়ল পালের গুরু বিদ্যাসাগরে। প্রত্যেক উপাসকের দরুন 5 ঘা করে বেতের হুকুম হলো বিদ্যাসাগরের উপর। কয়েক শত বেতের ঘা খাওয়ার পর শরীরে আর তিলার্ধ স্থান রইল না। অবশিষ্ট বেত প্রতিদিন গিয়ে খেয়ে আসতে হতো। এই কথা বলার পর বিদ্যাসাগর বললেন, পৃথিবীর আদিকাল থেকে মানুষ ধর্ম নিয়ে
এই একইভাবে তর্ক করে আসছে, অনন্তকাল তাই করবে, কোনোদিন তার মীমাংসা হবে না। অতএব ধর্ম বিষয় নিয়ে মাথা ঘামিয়ে আমি অনর্থক বেদ খেতে পারবো না। গল্পটি বিদ্যাসাগর পরিহাস করে বললেও তার অন্তর্নিহিত মর্ম তিনি নিজেই উদ্ঘাটন করে দিয়েছিলেন। ধর্ম সম্বন্ধে মনে হয় এটাই তার চূড়ান্ত বক্তব্য ছিল। তার ব্যক্তিত্বের মতোই ছিল তার ব্যক্তি স্বতন্ত্র, আর তার ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতীক ছিল তালতলার চটি। এশিয়াটিক সোসাইটির মিউজিয়ামে তালতলার চটি পরে প্রবেশ করতে গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হন। এ নিয়ে সে যুগে কলকাতায় বিশেষ গন্ডগোলের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত অবশ্য ইংরেজরা চটিকেও বুটের মতো ইন্ডিভিজুয়াল বলে স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন। তারা বুঝেছিলেন যে তালতলার চটিই হোক আর বিলেতের বুটই হোক, কারোর কোনো স্বতন্ত্র মর্যাদা নেই, এবং তা না থাকলেও তারা যার পদলগ্ন হয়ে থাকে তারই আত্মমর্যাদা তাদের নির্জীব চর্মদেহে সঞ্চারিত হয়। বিদ্যাসাগরের চটি বিদ্যাসাগরেরই প্রতিনিধি, একথা ব্রিটিশ শাসকেরা বুঝেছিলেন। শোনা যায় চটি পায়ে থাকার জন্য এশিয়াটিক সোসাইটিতে প্রবেশাধিকার লাভে বঞ্চিত হয়ে ফিরে আসার সময় বিদ্যাসাগর স্বকৃত এই অভিনব শ্লোকটি আবৃত্তি করতে থাকেন। বিদ্যোত্তঞ্চ জুতোত্তঞ্চ নৈব তুল্যং কদাচন, স্বদেশে পূজ্যতে বিদ্যা, জুতা সর্বত্র পূজ্যতে। অর্থাৎ বিদ্যা এবং জুতো দুটো কখনোই একসঙ্গে তুলনীয় নয়, কারণ বিদ্যা সবসময় স্বদেশে পুজো লাভ করে আর জুতো সর্বত্র পুজো পায়। জুতোর প্রসঙ্গ এলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একদা সাক্ষাতের প্রসঙ্গটিও অবশ্যই স্মরণীয়। এক বিয়ে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ঈশ্বরচন্দ্রের দেখা হয়ে গেল। বিদ্যাসাগরের পায়ে যথারীতি সেই তালতলার সুরওয়ালা চটি। বঙ্কিমচন্দ্র তাই দেখে ঠাট্টা করে বললেন, মহাশয়, আপনার চটির সুর তো বেঁকে ক্রমশ ওপরের দিকে উঠছে, শেষ পর্যন্ত না আকাশে গিয়ে ঠেকে। শুনে বিদ্যাসাগর বললেন, কি আর করা যাবে বলো, জানোই তো চটি যত পুরনো হয় ততই বঙ্কিম হয়ে উঠতে থাকে। এবারে আরো একটি মজাদার ঘটনার কথা বলি শুনুন। ঈশ্বরচন্দ্র একদিন ট্রেনে করে যাচ্ছিলেন। সহযাত্রী এক ইংরেজ যুবক বিদ্যাসাগরের বেশভূষা দেখে ভীষণ চটে গেল। বিদ্যাসাগর এক সময় বাথরুমে গেলে সাহেব তার ময়লা চাদর জানলা দিয়ে ফেলে দিলেন। ফিরে এসে বিদ্যাসাগর চাদর খুঁজে না পেয়ে সবই বুঝলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিছুক্ষণ পর ইংরেজ যুবক তার কোটটি রেখে বাথরুমে গেলে বিদ্যাসাগরও সেটিকে জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। ফিরে এসে সাহেব তো নিজের কোট যথাস্থানে দেখতে না পেয়ে বিদ্যাসাগরকে জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ মাই কোট? বিদ্যাসাগর নির্লিপ্তভাবে উত্তর দিলেন, ইয়োর কোট হ্যাজ গন টু ব্রিং মাই চাদর। বিধবা বিবাহের প্রচলনের সময় তাকে যে প্রবল সামাজিক বাধার সম্মুখে পড়তে হয় তাতেও তার রসবোধে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, বরং অনেক ক্ষেত্রে তিনি সমালোচনাকে সকৌতুকে গ্রহণ করেছিলেন। এখানে সে সময়ের বঙ্গজীবনের একটা কাহিনী একদমই উল্লেখ না করলে নয়। কিছুদিন হলো বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে প্রস্তাব বইটি প্রকাশিত হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে বাংলার পথে ঘাটে তীব্র সমালোচনা শুরু হলো। পক্ষে মত কম না হলেও বিপক্ষে মত ধারে ভারে অনেকটাই এগিয়ে। বিদ্যাসাগরের এই বই ও ভাবনার প্রতি শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব প্রথমে সহানুভূতিশীল থাকলেও পরে বিরুদ্ধবাদীদের তুষ্ট করলেন। কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত সোজাসুজি লিখলেন, বাঁধিয়াছে দলাদলি লাগিয়াছে গোল, বিধবারে বিয়া হবে বাজিয়াছে ঢোল। সংবাদ প্রভাকরে একটি চিঠিতে পত্রলেখক বিদ্যাসাগর সম্পর্কে রীতিমতো নানা অশালীন ইঙ্গিত প্রদর্শন করলেন। তবে দাসর ও শান্তিপুরের তাঁতিরা দাঁড়ালেন তার পক্ষে। বিদ্যাসাগর পেরে শাড়ি বুনলেন তাঁতিরা। পাড়ে লেখা থাকলো বিদ্যাসাগরের জয়গান, সুখে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। যদিও এর পরে বাঙালি পাল্টা শোনালো,
শুয়ে থাক বিদ্যাসাগর চিররোগী হয়ে। তো বাঙালি সমাজ এখানেই থেমে থাকেনি। বিধবাদের বিয়ে দেওয়ার অপরাধে সমাজে একঘরে করা হয় বিদ্যাসাগরকে। পথে বেরোলেই জোটে গালমন্দ, ঠাট্টা, অশালীন ইঙ্গিত। কেউ বা মারধরের হুমকিও পর্যন্ত দেয়। ব্যাপারটা শুধু হুমকিতেই থেমে থাকলো না। একদিন তিনি শুনলেন তাকে খুন করার জন্য ভাড়াটে গুন্ডাদের বরাত দিয়েছেন কলকাতার এক নামী ব্যক্তি। অবশেষে বিদ্যাসাগর নিজেই একদিন সেই তথাকথিত নামীর ঘরে গেলেন। বললেন, শুনলাম আমাকে মারবার জন্য নাকি আপনার ভাড়াটে লোকেরা আহার নিদ্রা ছেড়ে আমায় খুঁজে বেড়াচ্ছে। তাই এই দেখুন, আমি আপনার সামনে এলাম, ডাকুন আপনার ভাড়াটে গুন্ডাদের। তবে ব্যাপারটা নিয়ে বিদ্যাসাগর যতই উপহাস করে থাকুন, ব্যাপারটা মোটেও উপহাসের জায়গায় ছিল না। এই সময় পর্বে ছেলেকে রক্ষার জন্য ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বীরসিংহ থেকে জেলে সর্দার তথা লেঠেল শ্রীমন্তকে বিদ্যাসাগরের কাছে পাঠান। ঠনঠনের কাছে এক হামলার উপক্রম হলে তিনি বিদ্যাসাগরকে রক্ষাও করেন। বিদ্যাসাগরের বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার দ্বিতীয় পুস্তকের বঙ্কিমচন্দ্র তীব্র সমালোচনা করলেন। এমনকি বঙ্গদর্শনে প্রকাশিত বিষবৃক্ষ উপন্যাসের সূর্যমুখীকে দিয়ে বঙ্কিম বলে খালেন, ঈশ্বর বিদ্যাসাগর নামে কলকাতায় কে নাকি বড় পণ্ডিত আছেন, তিনি আবার একখানি বিধবা বিবাহের বহি বাহির করিয়াছেন। যে বিধবার বিবাহের ব্যবস্থা দেয় সে যদি পণ্ডিত হয় তবে মূর্খ কে? বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য না করে রসিকতা করলেন বিদ্যাসাগর। একবার বিদ্যাসাগর বর্ধমানে গিয়েছেন। তারকনাথ বিশ্বাসদের বাড়িতে তিনি অবস্থান করছেন। সেখানে এসেছেন বঙ্কিমচন্দ্র, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। রান্না করলেন বিদ্যাসাগর নিজে। আম আদা দিয়ে পাঁঠার মেটের অম্ল তিনি রান্না করলেন। সকলেই ভীষণ বাহবা দিচ্ছেন। বঙ্কিমও যেন একটি বেশি খুশি হলেন। তা দেখে সঞ্জীবচন্দ্র ফাঁস করলেন, ও রান্না বিদ্যাসাগর মহাশয়ের। আর তা শুনে পাচকুবাজ, না হে, বঙ্কিমের সূর্যমুখী আমার মতো মূর্খ দেখেনি। হাসি রোল উঠল। বঙ্কিম শুধু অম্লে মন দিলেন। বঙ্কিম প্রাথমিকভাবে বিদ্যাসাগরের গদ্য ভাষা সমাজ সংস্কার দুই সম্পর্কেরই বিরূপ ছিলেন। পরে অবশ্য তিনি বিদ্যাসাগরের ভাষাকেই আমাদের মূলধন বলেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাঁধতে বড় ভালোবাসতেন। তিনি নিজের হাতে রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসতেন। অতিথিকে পরিবেশন করার সময় প্রায়ই বলতেন, দেয়ং হাহা দেয়ং, দেয়ঞ্চ করকম্পনে, শিরসি চলনে দেয়ং, ন দেয়ং ব্যাঘ্র ঝম্পনে। এখানে আরো একটা মজাদার ঘটনার কথা বলি। একবার তিনি গ্রামের এক স্কুল পরিদর্শনে গিয়েছেন। সেখানে এক মধ্যবিত্ত গৃহস্থের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে খেতে বসে রান্নার বিশেষ প্রশংসা করতে লাগলেন। ওই সময় ওই গ্রামেরই এক ধনী ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তিনিও পরদিন বিদ্যাসাগরকে নেমন্তন্ন করে নানা রকম চর্বচস্য লেজ্জ পেয় সহকারে আপ্যায়ন করলেন। বিদ্যাসাগর খাচ্ছেন ঠিকই, কিন্তু রান্নার প্রশংসা করছেন না দেখে হতাশ ধনী গৃহকর্তা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো? বিদ্যাসাগর বললেন, ভালোই হয়েছে, তবে ময়ান কম হয়েছে। ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিসের ময়ান? বিদ্যাসাগর মুচকি হেসে বললেন, মনের ময়ান। রামকৃষ্ণ পরমহংসের সাথে বিদ্যাসাগরের সাক্ষাৎকারটিও যথেষ্ট চিত্তাকর্ষক। রামকৃষ্ণ ছিলেন গ্রাম্য সারল্যের প্রতিমূর্তি। সাক্ষাতের পর তাদের পরস্পরকে চিনতে ও বুঝতে এক মুহূর্তও দেরি হয়নি। উভয়েই ভালো কথা বলতে পারতেন এবং পরিহাস কটুতায় কেউই কারুর চেয়ে কম পারদর্শী ছিলেন না। সাক্ষাতের পর রামকৃষ্ণ বলেন, আমি সাগরে এসেছি, ইচ্ছে আছে কিছু রত্ন সংগ্রহ করে নিয়ে যাব। এই কথার তাৎপর্য বিদ্যাসাগর মহাশয়ের বুঝতে বিন্দুমাত্র বিলম্ব হয়নি। মৃদু হেসে তিনি উত্তর দিলেন, আপনার ইচ্ছা পূর্ণ হবে বলে তো মনে হয় না, কারণ এ সাগরে
কেবল শামুকই পাবেন। রামকৃষ্ণ পরিহাস উপভোগ করেন এবং হাসি মুখে বলেন, এমন না হলে আর সাগরকে দেখতে আসবো কেন? সাক্ষাৎ আলাপ পরিচয়ে উভয়ই তৃপ্তি লাভ করেন। আলাপান্তে বিদ্যাসাগর তাকে কিছু জলযোগ করতে অনুরোধ করলে রামকৃষ্ণ সন্তুষ্ট চিত্তে সেই অনুরোধ রক্ষা করেন। এই সাক্ষাৎকারের বিবরণ লীলামৃত পুস্তকে এইভাবে দেওয়া হয়েছে। ইহার পর ঠাকুর তাহাকে বলেন, এতদিন গেড়ে ডোবায় ছিলাম, আজ সাগরে এসে মিশিলাম। যখন সাগরে এসেছেন তখন একটু লোনা জল খেয়ে যান। এই কথা বিদ্যাসাগর তাকে বললেন। বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করে রামকৃষ্ণ বুঝেছিলেন যে বিদ্যাসাগর ত্যাগী পুরুষ এবং সমাজ কল্যাণই তাঁর জীবনের ব্রত। তার বদলে আধ্যাত্মিক সাধনায় ব্যক্তিগত কল্যাণ ও মুক্তি তার কাম্য নয়। তাদের দুজনের কেউই অনর্থক তর্ক করে এই পথের মীমাংসা করতে চাননি। ব্যক্তিগত কোনরূপ দান গ্রহণ বা অপাত্রে দানও বিদ্যাসাগর কখনোই পছন্দ করতেন না এবং সুযোগ পেলে উপহাস করতেও ছাড়তেন না। আনুমানিক 1847 সালে বিদ্যাসাগরের সঙ্গে বর্ধমানের মহারাজার প্রথম সাক্ষাৎ পরিচয় হয়। বিদ্যাসাগর রাজবাড়ির সিধে গ্রহণ না করে এক বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করতেন। মহারাজা খবর পেয়ে তার সঙ্গে আলাপ করার ইচ্ছে প্রকাশ করেন। বিদ্যাসাগর প্রথমে যেতে রাজি হন না, পরে অনেক অনুনয় বিনয়ের পরে তিনি রাজবাড়িতে যান। মহারাজা প্রথা অনুযায়ী পণ্ডিত বিদায় হিসেবে তাকে নগদ 500 টাকা ও একজোড়া শাল উপহার দেন। উপহার প্রত্যাখ্যান করে বিদ্যাসাগর বলেন, আমি কারো দান গ্রহণ করি না, আমি কলেজে চাকরি করি এবং যে বেতন পাই তাতেই আমার চলে যায়। টোল চতুষ্পাঠীর পণ্ডিতদের দান করলে তারা বরং উপকৃত হবেন। উত্তর শুনে বর্ধমানের মহারাজা স্বভাবতই খুব বিস্মিত হয়েছিলেন এবং বুঝেছিলেন যে কেবল ব্রাহ্মণ পণ্ডিত রূপে নয়, মানুষ হিসেবেও যে কোনো মানুষের মতো বিদ্যাসাগরকে সমান মর্যাদা দিতে হবে। একবার এক গরিব ব্রাহ্মণ বিদ্যাসাগরের কাছে সাহায্যের জন্য এসেছেন। তিনি এসে বললেন, আমি পাঠশালায় ছাত্র পড়াতাম, জমিদারের শয়তানিতে চাকরি গেছে, বড়ই দুরাবস্থায় আছি। বিদ্যাসাগর শুনেই বললেন, আপনার যে চাকরি থাকবে না তা আপনার দুরবস্থার আকার দেখেই বুঝেছি। বিদ্যাসাগরের প্রসঙ্গ আসবে আর মাইকেল মধুসূদন দত্তের কথা আসবে না, তাও কি সম্ভব? মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অনটনের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। তা একদিন এক মাতাল বিদ্যাসাগরের কাছে সাহায্য চাইতে এলে তিনি স্পষ্ট বলে দিলেন, আমি কোনো মাতালকে সাহায্য করি না। তখন মাতাল বলল, তাহলে আপনি মধুসূদনকে সাহায্য করেন কেন? তিনিও তো মদ্যপান করেন। তখন বিদ্যাসাগর বললেন, বেশ, তুমি ওর মতন একটা মেঘনাদ বধ কাব্য লিখে আনো, তোমাকেও সাহায্য করব। বন্ধু মহলে ও পারিবারিক বিভিন্ন কাজের মধ্যেও তার রসবোধের বিশেষ পরিচয় পাওয়া যায়। বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার ছোট ছেলে ঈশানচন্দ্র এবং বড় নাতি অর্থাৎ বিদ্যাসাগরের ছেলে নারায়ণকে অত্যধিক স্নেহ করতেন। ফলে বাড়ির অন্য কেউ তাদের শাসন করার বিশেষ একটা সাহস পেত না। অবস্থা বেগতিক দেখে বিদ্যাসাগর একদিন পিতৃদেবের মুখোমুখি হলেন। অনুযোগের সুরে বললেন, বাবা, আপনি না নিরামিষাশী, অথচ আপনি দুবেলা ঈশান আর নারায়ণের মাথা কাটছেন কেন? এক সময় একজন সাব জজ তার প্রথম স্ত্রীর মৃত্যুতে পুনরায় বিয়ে করলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে বললেন, তোমার তো মরার পরেই স্বর্গবাসে। জজ জিজ্ঞেস করলেন, কেন? বিদ্যাসাগর প্রত্যুত্তর দিলেন, আমরা মরলে কিছুদিন নরক যন্ত্রণা ভোগ করে তারপর স্বর্গে যাব। কিন্তু তুমি তো এখন নরক ভোগ করবে, ফলে মরার পর তুমি সরাসরি স্বর্গে যাবে। একবার এক সম্ভ্রান্ত লোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। বিদ্যাসাগরের প্রিয় শখ ছিল বই পড়া এবং সেগুলিকে যত্ন করে বাঁধাই করে রাখা। এ কাজে তিনি প্রচুর অর্থও ব্যয় করতেন। ভদ্রলোক বইগুলো দেখে বললেন, এরূপ এত খরচ করে বইগুলো বাঁধিয়ে না রাখলেও হতো। বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন, কেন? এতে কি দোষ? ভদ্রলোক তখন বললেন, না, ওই টাকায় অনেকের উপকার হতে পারত।
বিদ্যাসাগর তামাক খেতে খেতে ভদ্রলোকের শাল লক্ষ্য করে বললেন, আপনার শালটি বড় চমৎকার, কোত্থেকে কত দিয়ে কিনেছেন? শালের প্রশংসা শুনে ভদ্রলোক উৎফুল্ল কণ্ঠে বললেন, শালটি 25 টাকায় খরিদ করা। বিদ্যাসাগর সুযোগ পেয়ে বললেন, 5 শিকের কম্বলেও তো শীত কাটে, তবে এত টাকার শালের প্রয়োজন কি? এ টাকায় তো অনেকের উপকার হতে পারত। এ প্রসঙ্গে শিবনাথ শাস্ত্রীর পিতা হারানন্দ বিদ্যাসাগরের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রসালাপ অবশ্যই স্মরণীয়। শিবনাথ শাস্ত্রী মহাশয় ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেবার পর তার পিতা কাশীবাসী হন। এই সংবাদ শুনে বিদ্যাসাগর মহাশয় যার পরনাই দুঃখিত হন। শাস্ত্রী মহাশয় এমন কিছু অন্যায় করেননি যে যার জন্য মনের দুঃখে তার পিতাকে কাশীবাসী হতে হবে। কাশী থেকে একবার কলকাতায় এসে শাস্ত্রী মহাশয়ের বাবা বিদ্যাসাগরের সঙ্গে দেখা করেন। বিদ্যাসাগর তখন তাকে রীতিমতো কথা শুনিয়ে দেন। দেখা হবার পরে তিনি জিজ্ঞেস করেন, কি হারান, শুনলাম তুমি নাকি কাশীবাসী হয়েছ? তা কাশী তো গেলে, গাঁজা খাওয়া শিখেছ কি? হারানবাবু উত্তর দেন, কাশীবাসী হওয়ার সঙ্গে গাঁজা খাওয়ার কি সম্পর্ক ঠিক বুঝতে পারলাম না। তখন বিদ্যাসাগর বলেন, হ্যাঁ, এত সহজ আর সোজা সম্পর্কটা বুঝতে পারলে না। জানো তো, লোকের বিশ্বাস কাশীতে যার মৃত্যু হয় তিনি সাক্ষাৎ শিব হন। শিব হলেন গিয়ে পাঁর গাঁজাখোর। তা কাশীতে মৃত্যুর পর যখন শিব হবে তখন তোমাকেও তো গাঁজা খেতে হবে। তাই বলছিলাম, মৃত্যুর আগেই যদি একটু প্র্যাকটিস করে রাখতে তাহলে শিব হবার বিশেষ সুবিধা হতো। শেষ বয়সে এসে তিনি কর্মাটরে থাকতেন। সে সময় ইংরাজ সরকার তাকে CIE উপাধিতে ভূষিত করে। এ কথা শুনে পল্লীগ্রামের এক শিক্ষক তার সঙ্গে দেখা করতে এসে জিজ্ঞাসা করলেন, মশাই, নতুন উপাধিটার মানে কি? বিদ্যাসাগর বললেন, CIE ছাই। লাট সাহেবের দপ্তরের এক কর্মচারী ও এক চাপরাশি পদক নিয়ে গিয়ে হাজির হলেন বিদ্যাসাগর মহাশয়ের কাছে। বিদ্যাসাগর তা গ্রহণ করলেন, কিন্তু দুজনেই তখনও দাঁড়িয়ে। বকশিস তাঁরা চান। বিদ্যাসাগর বললেন, এক কাজ করো, এই পদক নিয়ে বেনের দোকানে গিয়ে বেচে দাও, যা পাবে সেটা দুজনে ভাগ করে নিও। সবশেষে তাঁর কর্মাটরের দৈনন্দিন জীবনচর্চার কথা না বললে এ গল্প অসমাপ্ত থেকে যায়। এ কাহিনী হরপ্রসাদ শাস্ত্রী বর্ণনা করে গেছেন। শাস্ত্রী মহাশয় লখনৌয়ে পড়াতে যাবেন বলে বিদ্যাসাগরের কাছে পরামর্শ নিতে এসেছেন। তা তিনি তখন বললেন, তোর জন্য আমার একটু ভয় হয়েছে বুঝলি। তুই লখনৌয়ে পড়াতে যাচ্ছিস, কিন্তু পারবি কি? তখন শাস্ত্রী মশাই বললেন, কেন, ভয়ের কিছু কারণ আছে নাকি? তাতে বিদ্যাসাগর বললেন, আছে বই কি। সেখানে কুমো জ্যাঠা বলিয়া একটা বাঙালি ছেলে আছে। আমি যখন লখনৌ গেছিলাম সে তখন 4th ইয়ারে পড়ে। আমি যে কদিন ছিলাম রাজকুমার সর্বাধিকারীর বাড়িতেই ছিলাম। রাজকুমার আমাকে খুব যত্নে রেখেছিল। অনেকে আমার সঙ্গে দেখা করতে আসতেন। তা একদিন পূর্ণচন্দ্র এসে হাজির। এসে বললেন, রাজকুমার বাবু, এখানে তো অনেক লোক বসে আছে, এর মধ্যে বিদ্যাসাগর কোনটি? রাজকুমার আমায় দেখিয়ে দিলেন। সে বলল, ওমা, এ বিদ্যাসাগর? উড়ে কামানো কামানো পালকির নিচে গেলেই তো হয়। তার বক্তৃতায় রাজকুমার তো অথবদন, আমিও কত কটা তাই। তারপর কিছু আলাপচারিতা করে সে আমায় বলল, বিদ্যাসাগর মশাই, আপনি তো কলিকাতা ইনস্টিটিউটের ফেলো, কিন্তু এটা হয় কেন বলুন দেখি? যে ছেলেটা 2nd ক্লাস থেকে বার হয়ে যায় সেও লেখে আই হ্যাজ, যে এন্ট্রান্সে পাস করে সেও লেখে আই হ্যাজ, যে LA পাস করে সেও লেখে আই হ্যাজ, যে BA পাস করে সেও লেখে আই হ্যাজ, আবার যে MA পাস করে সেও লেখে আই হ্যাজ। এই জিনিসটা কেন হয়? এর কি কিছু প্রতিকার নেই? তা আমি দেখলাম পুনর সঙ্গে তর্ক বিতর্ক করা আমার কাজ নয়। আমি তাকে বললাম, পূর্ণবাবু, মনোযোগ দিয়ে শুনুন, তাহলেই বুঝবেন কেন এরূপ হয়। আপনি জানেন, সংস্কৃত কলেজ ও হিন্দু স্কুল একই ছাতার মধ্যে। হিন্দু স্কুলের ছাত্ররা প্রায়ই বড় মানুষের ছেলে,
তারা মদ খেত, আমরা দেখতাম, কিন্তু আমাদের পয়সা ছিল না, মদ খেতে পারতাম না। দেখে দেখে আমাদের নেশা করার খুব বড় ইচ্ছা হলো। আমরা কতগুলো উপর ক্লাসের ছেলে মিলে ছিটে ধরলাম। অল্প পয়সায় বেশ নেশা হতো। 8-10 ছিটে পর্যন্ত আমরা একসঙ্গে খেতে পারতাম। তখন আমাদের একটা শখ হলো বাগবাজারের আড্ডায় গিয়ে বড় বড় গুলিখোরদের সঙ্গে টক্কর দেব। আমরা 8 মূর্তি সেজে গুজে বের হলাম। বাগবাজারে গুলির আড্ডায় যেতে গেলে একটা গলির মধ্যে দিয়ে যেতে হয়। গলির সম্মুখেই আড্ডার দরজা। আমরা গলির এক মুড়োয় আর এক মুড়োয় ঢুকতেই আড্ডাধারী এসে দরজায় দাঁড়ালো। ভাবলো এতগুলো ফর্সা কাপড়ওয়ালা লোক এসেছে, তার বুঝি আজ কপাল ফিরবে। আমরা কাছে গেলে খুব আদর করে তিনি অভ্যর্থনাও করলেন এবং ভেতরে নিয়ে গেলেন। দেখলাম একটি খোলায় ছাওয়া ঘর, তার কিন্তু ওই একটি দরজা আছে। পাছে গুলিখোররা পয়সা না দিয়ে পালায়, তার জন্য ওই একটি দরজা রাখা হয়েছে। আড্ডাধারীরা সেখানেই থাকে। আমাদের কিন্তু আড্ডাধারী খুব খাতির করলেন। আমরা যতক্ষণ ছিলাম সঙ্গে সঙ্গেই ছিলেন। দেখলাম প্রায় 200-250 গুলিখোর বসে আছে। হলের পূব দিকে সবাই মাটিতে বসে গুলি খাচ্ছে, উত্তর দিকেও তাই, পশ্চিম দিকেও তাই। কেবল দক্ষিণ দিকে যারা গুলি খাচ্ছে তাঁরা ইটের ওপর বসে আছে। আমরা আড্ডাধারীকে জিজ্ঞাসা করিলাম, এরা ইটের ওপর বসে আছে কেন? তিনি বললেন, আমাদের এই আড্ডার নিয়মেই যে কেউ এক টানে 108টা চিতে ফেলতে পারলে তাকে একখানা ইট দেওয়া হবে। এ কথা শুনে আমরা যে উচ্চ আশা ছিল তাহা একেবারেই উবে গেল। আমরা জিজ্ঞাসা করিলাম, ওই যে একজন লোক 8খানা ইটের ওপর বসে আছে, ও কত চিতে খেতে পারে? আড্ডাধারী বলল, 864। আমাদের সকলের মুখ তাঙাশ বর্ণ হয়ে গেল। মদন আমার কানে কানে বলল, টক্কর দেওয়া তো হলো না, কিন্তু একবার এইসব গুলিখোরেরা কি গল্প করে চলো শোনা যাক। তাই আমরা তাদের কাছে ঘেঁষিয়া বসিলাম। পাছে ধোয়া বের হয়ে যায়, সেই জন্য গুলিখোররা অতি আস্তে কথা কয়। তাই আমরা খুব কাছে গেলাম। শুনলাম তারা কলের গল্প করিতেছে। যিনি 8খানা ইটের ওপর বসেছিলেন তিনি কথা না বলেই হাত ঘুরিয়ে বললেন, ওসব কল কিছু না, আমার বাড়ি ফরাসডাঙ্গা। আমি বাড়ি গিয়ে দেখি কোথাও বাড়ি নেই, ঘর নেই, পুকুর নেই, গাছ নেই, পালা নেই, সব মাঠ হয়ে গেছে। শ্রীরামপুর থেকে চুচুড়া পর্যন্ত সব ধুধু করছে মাঠ। শ্রীরামপুরের গঙ্গার ধার থেকে একটা সুড়ঙ্গ, আর চুচুড়োর গঙ্গার ধার থেকে আর একটা সুড়ঙ্গ। একটা দিয়ে পালে পালে গরু যাচ্ছে, আর একটা দিয়ে গাড়ি গাড়ি আখ যাচ্ছে। মাটির ভেতর কোথায় যায় কিছুই বুঝতে পারলাম না। অনেক খুঁজে বুঝলাম মাটির ভিতরে কল আছে। কলের 100টা মুখ তারকেশ্বরের কাছ দিয়ে বাইর হয়েছে। কোনোটা দিয়ে রাতাবি, কোনোটা দিয়ে মনোহরা, কোনোটা দিয়ে কাঁচাগোল্লা, কোনোটা দিয়ে রসগোল্লা, আবার কোনোটা দিয়ে ছানা বড়া, কোনোটা দিয়ে পান্তুয়া বের হচ্ছে। কিন্তু ভাই খেয়ে দেখো, সবই একরকম। তা একই পাকের সব তৈরি কিনা? তাই বলি পূর্ণচন্দ্র, আমাদের যেসব ছেলে আছে তাদের কাছ থেকে আমরা মাইনা নেই, পাঙ্কা ফি নিই, এক্সামিনেশন নিয়ে কলের দৌড় খুলি, দেখাইয়া দেই এইখানে মাস্টার আছে, এইখানে পণ্ডিত আছে, এইখানে বই আছে, এইখানে বেঞ্চি আছে, এইখানে চেয়ার আছে, আর এইখানে কালি কলম দোয়াত পেন্সিল সিলেট সবই আছে বলে তাদের কলের ভেতর ফেলে দিয়ে চাবি ঘুরিয়ে দিই। কিছুকাল পরে কলে তৈরি হয়ে কেউ সেকেন্ড ক্লাস দিয়ে, কেউ এলএ হয়ে, কেউ বিএ হয়ে, আবার কেউ এমএ হয়ে বেরোয়, কিন্তু সবাই লেখে এক আই হ্যাজ। এক পাকের তৈরি কিনা? আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প গল্প রহস্যের নিবেদন ঈশ্বর দুশো। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর প্লিজ যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে গল্প গল্প রহস্যকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আমরা একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। মনে রাখবেন, গল্প এখানে অল্প নয়।